যখন বিএনপি অফিসে হারিকেন জ্বালানোর লোক ছিল না রেজিম আহমেদের পাশে, আমি টিপু ছিলাম। করোনার ভয়াবহের মধ্যে এমন কোনো দিন নেই যেদিনকে আমি পার্টি অফিস করি নাই। আমার 7 দিনের ছেলে, আমি আমার 7 দিনের ছেলেকে বাসায় রেখে পার্টি অফিসের সামনে মিছিল করতে যাই, আমি গ্রেপ্তার হয়েছি। তো আমাকে নমিনেশন না দিয়ে আমার চাইতে যদি আরেকজন ত্যাগী বা আমার চাইতে যদি যোগ্যতা সম্পন্ন, আমার চাইতে যদি পার্টিতে কন্ট্রিবিউশন আছে, এরকম কাউকে যদি নমিনেশন দেওয়া হতো, তাহলে আমি নির্বাচন করতাম না। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে যাকে নমিনেশন দেওয়া হয়েছে, ওনার চাইতে বিএনপি রাজনীতিতে আমার কন্ট্রিবিউশন অনেক বেশি। আজকে যাদেরকে মন্ত্রী পরিষদে যারা গেছে, কালকে দেশের মধ্যে পরিস্থিতি খারাপ হোক, এরা পার্টি ফেলাতে চলে যাবে, কিন্তু আমরা থাকি। এই টোটাল পার্লামেন্টে 300 জন এমপির আমি যদি ধরেন যদি 20 জন আর 5ই আগস্টের দুপুর 12টার আগ পর্যন্ত কোনো ফুটে দিতে পারবে না, সে যে দলই হোক। রাজনীতিতে এসে 6 মাস আগে, 1 বছর আগে এই নমিনেশন পায় তারা রাজনীতি আছে, সেও 17 বছর আন্দোলন সংগ্রাম করছে, কষ্ট করছে, একটা মামলার আসামি হয় নাই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এই আলাপে দ্বিপাক্ষিক আলোচনা, চায়ের আড্ডা বলতে পারেন। আমাদের আজকের অতিথি রয়েছেন জনাব অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপু। তিনি সাবেক সহদপ্তর সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। তার নামের পাশে সাবেক এ কারণে বলতে হচ্ছে তাইফুল ইসলাম টিপু নামটি বহু উচ্চারিত। আমরা দেখেছি এই নির্বাচনের আগ পর্যন্ত যখনই জাতীয়তাবাদী দলের যে কোনো ধরনের খবর থেকে শুরু করে সাংগঠনিক যে কোনো কর্মকাণ্ডে এই নামটি সবকিছুর সাথে জড়িত ছিল। কিন্তু তিনি এখন কেন তার নামের পাশে সাবেক লাগাচ্ছেন সেটা তো অবশ্যই শুনবো। কিন্তু আজকে আলাপের একটি বিশেষ দিক রয়েছে, যেটি আমি শুরুতেই জনাব তাইফুল ইসলাম টিপু, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে বাইরে যুক্ত হওয়ার জন্য, আমার আহ্বানে সাড়া দেওয়ার জন্য আমাদের স্টুডিওতে এসেছেন। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি কেমন আছেন? ইনশাল্লাহ ভালো আছি। আপনাকেও আপনাদের সামনে, দেশবাসীর সামনে কথা বলার সুযোগ করে দেন, আপনাকেও আপনার স্টুডিওকে সবাইকে ধন্যবাদ। জি, জনাব তাইফুল ইসলাম টিপু, আপনার একটা স্ট্যাটাস আমি একটু আগে পড়লাম, সেটিতে আমি আপনাকে একটা বিষয় দিয়ে উদ্ধৃতি দিতে চাই, একটা উদ্ধৃতি দিয়ে আপনার কাছ থেকে শুরু করতে চাই। সেটি হলো যে আপনি লিখেছেন অনেক আবেগ ঘন একটি স্ট্যাটাস আজকে লিখেছেন, সেখানে আপনি কিছু প্রশ্ন তুলেছেন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সেগুলি। এটি হলো যে এমপি মন্ত্রী হবে সাবেক এমপি মন্ত্রী, তাদের অবর্তমানে স্ত্রী সন্তানরা, অথবা যে কোনো উপায়ে কোটি কোটি টাকার মালিক হবে, দেশে বিদেশে এসি রুমে নিরাপদে জীবনযাপন করে সুযোগ মতো মাঠে এসে ক্ষমতাসীনদের জয় করবে তারা। দল ক্ষমতায় আসলে বিভিন্ন জায়গা থেকে সন্ধানীরা এসে গুরুত্বপূর্ণ আসন দখল করবে, আবার দলের বিপদ হলেই অথবা ক্ষমতাচ্যুত হলে নিরাপদে দেশে ও দেশে বাইরে চলে যাবে। খুব স্পর্শকাতর একটা অভিযোগ আপনি তুললেন। এই বর্তমান সরকার, তারেক রহমানের প্রধানমন্ত্রীতে এই সরকারটি চলছে, আপনি সাবেক একজন গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় নেতা হওয়া সত্ত্বেও আপনার আজকের স্ট্যাটাসে এই ধরনের ইঙ্গিত আপনি দিয়ে কি বোঝাতে চাচ্ছেন একটু দয়া করে যদি বলেন। দেখুন, আমি দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রক্রিয়ার সাথে জড়িত, এবং রাজনীতিতে আমি এসেছিলাম, নিজের থেকে এসেছিলাম কিছু বিষয় উপলব্ধি করে। সততা, আমাদের পূর্বসূরি যারা রাজনীতি করেছে স্থানীয় এবং জাতীয় পর্যায়ে, তাদের কিছু কর্মকাণ্ডকে দেখেই কিন্তু আমি রাজনীতিতে এসেছিলাম। এবং সেই সময় মনে করতাম, যখন রাজনীতি না করলে রাজনীতিবিদ হওয়া যায় না, রাজনীতি না করলে সামাজিক কল্যাণমূলক কর্মকাণ্ড করা যায় না, তো বা মানুষের কল্যাণে কাজ করা যায় না। এই সব চিন্তা চেতনা থেকে কিন্তু আমি রাজনীতিতে এসেছিলাম, এবং শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সততা, দেশপ্রেমকেই ধারণ করেই কিন্তু রাজনীতিতে আমি আমার নিজ উদ্যোগেই আমি শুরু করেছিলাম। তার জীবন দশাতে তখন বয়স আমার খুব কম থাকতো, এবং ধারাবাহিকভাবে নিরবিচ্ছিন্নভাবে রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যেই আমি আছি, এবং মাঠের সকল কর্মকাণ্ড আজকের দিন পর্যন্ত আমি দেখেছি। তো একটা সময় দেখতাম যে সমাজের যারা পরিচ্ছন্ন মানুষ, সমাজের যারা গ্রহণযোগ্য মানুষ, এবং যে কোনো শ্রেণী পেশার মানুষই কিন্তু রাজনীতি করতে 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 একটা সময় একটা জায়গাতে আসছে। কিন্তু হঠাৎ করে দীর্ঘদিন এরপরে এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে কিন্তু মানুষ রাজনীতিতে উৎসাহিত হয়েছে, এবং ভালো ছাত্ররা, মেধাবী ছাত্ররা বিভিন্ন সময় ছাত্র রাজনীতিতেও সম্পৃক্ত থাকছে, এবং ছাত্র রাজনীতি একটা গৌরবময় বাংলাদেশের একটা ভূমিকাও আছে।
কিন্তু আজকে সেই রাজনীতির ছাত্ররাজনীতির গৌরবময় ভূমিকাও কিন্তু একটা সে প্রশ্ন কিন্তু হয়ে গেছে, একটা কোটার মধ্যে চলে গেছে, যেটা আপনার দৃশ্যমান হয়ে যাচ্ছে। যে আমি আসলে আপনি যেটা বলতে চাচ্ছেন যে বিএনপির ক্ষমতায়, তারেক রহমানের ক্ষমতা, এটাকে কেন্দ্র করে আমি সামগ্রিক টোটাল রাজনীতিকেই পিকচারটা হিসাবে আমি এখানে নিয়ে এসেছি। যেমন বাস্তবতায় যেটা, সেটা হচ্ছে যে আপনার দীর্ঘ রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে যারা আছে, তারা তো আসলে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার কোনো সুযোগ নেই। ফুল টাইম যারা রাজনীতিবিদ, তারা তো এইভাবেই জীবনটা অতিবাহিত করছে, এবং তারা কষ্ট করে রাজনীতিক একটা লক্ষ্যও থাকে যে আমি এমপি হব, কেউ উপজেলা চেয়ারম্যান, কেউ ল মেকার হবো, দেশের জন্য কাজ করবে, এই জন্য। কিন্তু ইদানিং কালে আপনার দীর্ঘ প্রক্রিয়ার মধ্যে যে জিনিসটা দেখছি সব দলে এটা, যে আপনার যারা এমপি ছিল তাদেরকেই প্রাধান্য দেওয়া হয়, সংগঠনও এমপি কেন্দ্রিক চলে যাচ্ছে। এবং এমপি সাহেবরা দেখেন রাজনীতিতে নিয়ে এসে ওনারা যদি না আসে, তাহলে তাদের কাছে বিকল্প নাম চাইলে তারা হয় তার স্ত্রীর নাম দিচ্ছে, না হলে ছেলে মেয়ের নাম দিচ্ছে, এবং তাদেরকেই তারা ইয়ে করছে। এবং এই ধরেন যদি আমি সমসাময়িক যদি 17 বছরের প্রেক্ষাপটে যদি আমি চিন্তা করি, সেখানে ধরেন আওয়ামী লীগও ঠিক সেই প্রক্রিয়াটাই করছে। আপনার এবারে ধরেন আমাদের দলেও একই প্রক্রিয়া বিদ্যমান, যে আগেই প্রায়োরিটি দেওয়া হয় যে মেন্টাল সেটি থাকে যে এমপি সাহেব থাকলে এমপি সাহেব নির্বাচন করবে, এমপি সাহেব না থাকলে তার ফ্যামিলিকে টার্গেট করবে। সে রাজনীতিতে তাদের ফ্যামিলির অবদান থাকার না থাকে। তারপরে ধরেন কিছু মানুষ, আগে যেমন মানুষ মৌলানা ভাসানী, তার তো এত অর্থবিত্ত ছিল না, কিন্তু সে তো বাংলাদেশের রাজনীতিতে একটা ফ্যাক্টর ছিল। এবং বাংলাদেশের যদি আমি মনে করি যে আপনার সৃষ্টি যেটা সর্বোচ্চ সৃষ্টি হচ্ছে মৌলানা ভাসানীর, সর্বোচ্চ কালেকশন হচ্ছে জিয়াউর রহমানের, রাজনীতির মাঠের যে বাস্তবতা। এটা ধরেন এখন কে কোথায় তিনি এক সময় সমাজে কোন মানুষটা ভালো মানুষ, তার বংশ পরিচয়, এটা দেখা হতো। এখন দেখা হয় কি, যে অনেক টাকার মালিক, সে স্মাগলিং করে টাকা ইনকাম করছে, না ব্যবসা করে করছে, কিনা হঠাৎ করে টাকার মালিক হয়েছে, সেই টাকার মালিক হওয়ার পর কিছুদিন পরে এলাকায় আসছে, কিছু টাকা পয়সা খরচ করছে, কিছু করার পরে সে এমপি প্রার্থী হয়ে যাচ্ছে, এবং সে এমপি হয়েও গেছে। যার কারণে আজকে দেখেন টোটাল রাজনীতির মেরুকরণের যে প্রক্রিয়া চলে গেছে, সেটা হচ্ছে। আবার ধরেন আমি দেখেন, এই যে আমি বাস্তবতার যে কথা বলি, এই 17 সালের আন্দোলনের কথা বলি, আজকের এই সংসদের কথা বলি, সংসদে অনেকেই 17 বছরের আন্দোলনের কথা বলতেছে, আর তাদের অনেকের জন্মই হয়নি 17 বছরের রাজনীতির কথা। রাজনীতিতে আছে 6 মাস আগে, 1 বছর আগে এই নমিনেশন পায় তারা রাজনীতিতে আছে, সেও 17 বছর আন্দোলন সংগ্রাম করছে, কষ্ট করছে, একটা মামলার আসামি হয় নাই, 10 দিনও মিছিল করে নাই, আন্দোলন ছিলই না। আজকে ধরেন 24 সালের আন্দোলন, এই যে জুলাই আগস্টের আন্দোলনের কথা বলতেছে, এই পার্লামেন্টে যতগুলি মানুষ জুলাই আগস্টে যত চিৎকার করতেছে, তারা দায়িত্বলি বলতে পারবে আগস্ট মাসে 5ই আগস্টের 2টার আগে কয়জন মিছিল নিয়ে মাঠে ছিল? আমি দায়িত্বলি বলতে পারি আমি ছিলাম। এই টোটাল পার্লামেন্টে 300 জন এমপির আমি যদি ধরেন যদি 20 জন আর 5ই আগস্টের দুপুর 12টার আগ পর্যন্ত কোনো ফুটেজ দিতে পারবে না, সে যে দলই হোক। আমি যদি ইন পার্টিকুলারলি আপনার নিজের দলের কথা বলি, সেখানে আপনার অবস্থান বা আপনার ভিউটা কি রকম, মানে আপনার দলের মধ্যে কি এই ধরনের প্র্যাকটিসটা রয়েছে কিনা? কারণ হলো 17 বছর আপনার মনে থাকবে, যেহেতু আপনি সবসময় আন্দোলনে ছিলেন এবং 17 বছরও আপনি এর আগে ফ্যাসিস্টদের বিরুদ্ধে অবস্থান ছিল, আপনি সবসময় আপনার দলীয় কার্যালয়ে অবস্থান করেছেন এবং যে কোনো ধরনের সংকটের মোকাবেলার মধ্যে আপনি ছিলেন। সেখানে কিন্তু সবচেয়ে বড় বিষয়টি ছিল শেখ হাসিনার পারিবারিক একটা বলয় তৈরি হয়েছিল। এটাও কিন্তু আমাদের দেশের জনগণের একটা বড় ধরনের কি বলবো সমালোচনার একটা জায়গা ছিল। সেই জায়গা থেকে কি আপনার দল বর্তমানে উঠে আসতে পারছে বলে মনে করেন, পেরেছে বলে মনে করেন? আমি যেটা আপনার বলি যে আমার দলে তো আসলে পারিবারিক যে বলয়, শেখ হাসিনার যে পারিবারিক বলয়ের কথা বলছেন, তারেক রহমানের কথা বলছেন, সেটা আমার, কিন্তু বাস্তবতা যেটা সেটা তো অস্বীকার করার কোনো সুযোগ নাই। যে এইবার কি নির্বাচনেও আপনার যে নির্বাচন হয়েছে, সেখানে অবশ্যই এমপি, সাবেক এমপিদের ফ্যামিলিকেই প্রাধান্য বেশি পেয়েছে। ইভেন আপনার সর্বশেষ যে আমাদের মহিলা এমপি যারা হয়েছে, তাদের যোগ্যতা সম্পর্কে আমার কোনো প্রশ্ন নেই, কিন্তু এখানেও তো অধিকাংশই হচ্ছে পরিবারের সদস্য, ওই এমপি, সাবেক এমপিদের পরিবারের সদস্যদেরকেই কিন্তু প্রাধান্য দেওয়া হয়েছে।
আলটিমেটলি যখন মানুষের এখন সেটা মানে আপনার মেন্টাল যখন বুঝে আপনার Setup হয়ে যায়। সেট আপ হয়ে যায় যে এদেরকেই এমপি বানাতে হবে, এদেরকেই মন্ত্রী বানাতে হবে, এরাই হবে। আজকে দেখেন আপনার এখানে সবচেয়ে যার বড় কারণে বিষয়টা আপনার আপনি যেটা ইঙ্গিত দিয়েছেন যে পলিটিক্যাল পলিটিক্যাল নেতা তৈরি হচ্ছে না। এমপি বানানো যায়, মন্ত্রী বানানো যায়, কিন্তু রাজনৈতিক নেতা বানানো যায় না। Exactly. আজকে যার কারণে বাংলাদেশের রাজনৈতিক নেতাদের সংকট হয়েছে, সংকট হচ্ছে। হয়তো বিভিন্ন রাজনৈতিক কারণে অনেকেই অনেক কথা আমরা বলবো না, আমরা বলি না, কিন্তু বাস্তবতা হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে রাজনৈতিক নেতাদের উপস্থিতি আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে। আজকে ছাত্র সংসদগুলি নির্বাচনে এত নির্বাচন করেন, নির্বাচন হয় না। কেন হয় না? এই সাবেক এমপি মন্ত্রীদের বলার কারণে কিন্তু ছাত্র সংসদ নির্বাচন, কারণ ছাত্র সংসদ নির্বাচনে যদি ছাত্র সংসদ নেতারা যদি ছাত্র নির্বাচিত হয়ে যায়, তখন তারা একটা ন্যাশনাল লিডার হয়ে যেতে পারে। সেই কারণে বিভিন্ন জায়গায় বিভিন্ন পলিসিতে কিন্তু ছাত্র সংসদ নির্বাচন সঙ্গত কারণে ছাত্র রাজনীতি বন্ধ হয়ে গেছে। আজকে 17 বছর যারা আন্দোলন করছে, আমি আপনাকে বাস্তব কথা বলি যে 17 বছর যা ছেলেটার বয়স ছিল 17 বছর, আন্দোলনে আসছে, ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করছে, তার বয়স আজকে 34 বছর। তাহলে তার মানে চাকরি তার শেষ হয়ে গেছে। এই ছেলেটা কোথায় যাবে? এই ছেলেটার খোঁজ কি আমরা নিচ্ছি? এই ছেলেটা খোঁজ নেওয়ার কি আমার দায়িত্ব না? আমরা তো তা নিয়ে না নিয়ে 3 বছর আগে, 2 বছর আগে বা 15 দিন আগে যারা যারা রাজনীতিতে আসছে তারা এমপি হয়ে গেছে, মন্ত্রী হয়ে গেছে। যার কারণে আপনার আপনার একটা সংকট সৃষ্টি হয়ে যাচ্ছে। আজকে হয়তো বিএনপি আমরা ক্ষমতায় আসি, অনেক কিছুই কিন্তু অনেক কিছু বোঝা যাবে না। অনেকেই অনেক কিছু বুঝতে দিয়ে আমরা হাইকমান্ডকে বুঝতেও দেব না। কিন্তু কেন যে বুঝতে ক্ষতিটা যে হবে, মানে কেন আমার বুঝতে স্বার্থে দিচ্ছেন না কেন? আমার আপনি যে পরিবর্তনের একটা রাজনীতির জন্যই তো আপনারা আন্দোলন করেছেন যে শেখ হাসিনার টাইপের রাজনীতি বাংলাদেশে হবে না, বাংলাদেশে পরিবর্তিত একটা রাজনীতির দেখা পাবে জনগণ। সেই পরিবর্তিত রাজনীতির এখন কি চর্চা চলছে বলে মনে করছেন? যদিও 2 মাস এখনো আমরা মনে করি অনেক সময় আছে এই বর্তমান সরকারকে তাদের অবস্থান, তাদের গতি প্রকৃতি বোঝানোর জন্য। তবুও এই 2 মাসের মূল্যায়নে আপনার কাছে কি মনে হয়? আমি আপনাকে একটা বিষয় পরিষ্কার করে বলতে চাই, সেটা হচ্ছে যে বাংলাদেশের রাজনীতিতে যেভাবে আপনার কিছু মানুষ, যে কথাটা আমি বলেছি, কিছু সুবিধাবাদী মানুষ বিভিন্নভাবে নিজেদেরকে চান্স পেলেই ক্ষমতাসীনদেরকে ম্যানেজ করে একটা বলয়ের মধ্যে আটকানোর চেষ্টা করতে। সেই কারণে আমি সবেমাত্র শুরু হয়েছে, আমি মনে করি যে সরকার প্রধানকে আরো বেশি লম্বা চোখে তাকানো উচিত। ওনার এই 17 বছর কোন কোন নেতা কর্মীরা কোথায় কাজ করেছে, কোথায় আজকে বোকানাকা, যারা আজকে 17 বছর বিএনপি টিকে রাখছে, সেই মানুষগুলাকে ওনাকে লম্বা চোখে তিনি কি সেই মানুষগুলিকে সঠিক মূল্যায়ন করতে পারছেন বলে মনে করছেন? এই এখনকার যে বলয়টা আমরা দেখতে পাচ্ছি ওনার চারপাশে বা উনি যেই বলয়টার মধ্যে রয়েছেন, সেখানে কি আসলে এই 17 বছর ত্যাগী এবং যারা আন্দোলন সংগ্রামে ছিল তারা কি আসলে ওনার আশপাশে যেতে পারছে বলে মনে করছেন? হয়তো বা উনি চেষ্টা করছে, চেষ্টা কতটুকু করেছে সফল কিন্তু হবে বা সফল হয়েছে কিনা উনি? হয়তো উনি চেষ্টা করছে, যে এত শর্ট টাইমে তো সফলতা ব্যর্থতার প্রশ্ন আনা যাবে না, তাতে উনি চেষ্টা করছে। উনি চেষ্টা করছে কিন্তু যা দেখছেন এতে মনে করেন কিনা যে আসলে ওনার চেষ্টা সফলের পথে আছে? আমি তো একটা কথা আপনাকে বলেছি যে ওনাকে লম্বা আপনারা চোখে, কি এখনো লম্বা মন খুলে চোখে কথা আপনার কর্মীদেরকে মন খুলে ওনার আপনারা কি ওনার কথা বলবার মতো আহ, সেই সাহস পাচ্ছেন বলে মনে না করেন না যে যেমন আপনার নিজের দলের সমালোচনা আপনি করতে পারেন না, সবকিছু করতে পারবেন না, এখানে কিছু টেকনিক্যাল ব্যাপার স্যাপার আছে। আমি যদি একদম খুদ আপনার কথাই বলি, আপনি কেন দল থেকে বাইরে? আমি দল থেকে বাইরে, বাইরে আমি যেহেতু দল করি, রাজনীতি করি, আমার একটা মত প্রকাশের স্বাধীনতার জন্য রাজনীতি করি। হুম। বিরোধী দলের যদি আপনার অনিয়মের বিরুদ্ধে যদি আমরা লড়াই করতে পারি, হুম। তাহলে ইনার পার্টিও আমাকে যেটা মনে হবে সঠিক না, হুম। সেটার নিয়মতান্ত্রিক প্রতিবাদ করাও আমার নৈতিক দায়িত্ব। আমার কাছে মনে হয়েছে যে আমাকে যদি আমাকে নির্বাচন করতে হবে এমন কথা না, হুম। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে যাকে নমিনেশন দেওয়া হয়েছে ওনার চাইতে বিএনপি রাজনীতিতে আমার কন্ট্রিবিউশন অনেক বেশি, আপনার এলাকাতে, আপনার নির্বাচনী নট অনলি এলাকাতে, এলাকা টু ন্যাশনাল। আচ্ছা। তো সেই কারণে আমাকে নমিনেশন না দিলেও আমার কোনো সমস্যা ছিল না, কিন্তু আমাকে নমিনেশন না দিয়ে আমার চাইতে যদি আরেকজন ত্যাগী বা আমার সাথে যদি যোগ্যতা সম্পন্ন, আমার চাইতে যদি পার্টিতে কন্ট্রিবিউশন আছে, এরকম কাউকে যদি নমিনেশন দেওয়া হতো, তাহলে আমি নির্বাচন করতাম না। আমার কাছে মনে হয়েছে যে আগামী দিনে বিএনপি এইসব লোকদেরকে, যাদেরকে আজকে প্রোভাইড করা হচ্ছে, যে কোনোভাবে করা হয়েছে, এইটা বিএনপির জন্য আগামী দিনে ক্ষতি হতে পারে।
সেই প্রতিবাদ করতে আমি নির্বাচন গেছি, যার কারণে আমি আজকে নির্বাচন যেহেতু করতে গেছি পার্টির সিদ্ধান্তের বাইরে, তাহলে পার্টির সিদ্ধান্ত না বাইরে গেলে তো পার্টির একটা পার্টির নিজস্ব নিয়মতান্ত্রিক নিয়মেই তো আমাকে সাধারণ নিয়মে এক্সপ্লোর আপনাকে করতে হবে। করতে হয়েছে। কিন্তু আপনি কেন মনে করছেন যে সে আপনার থেকেও কম যোগ্য, আর পার্টি কেন তাকে যোগ্য মনে করেছে আপনাকে বাদ দিয়ে? পার্টি আমাকে বাদ দিয়ে কেন যোগ্য মনে করছে, যে আমি তো আজকে লেখার মধ্যে লিখছি সে পারিবারিক সেই পারিবারিক ঐতিহ্য হিসাব করেই তাদেরকে যোগ্য মনে করছে। হুম। আর ওনার বাপের সাথে আজকে যে পার্টি হয়েছে, আমি যখন ওনার বাপকে এমপি বানানোর জন্য পলিটিক্স করতেছি তখন উনি জন্ম হয়েছে। হুম। এবং এই বিএনপি রাজনীতিতেও মাঠের রাজনীতিতে 10 দিনে মিছিল করছে কিনা সন্দেহ আছে। টেবিলে আপনার এই যে টকশোতে আমি বছর 2 হলে দেখছি। তা আমার যে রাজনীতির বয়স হচ্ছে 43 বছর, আর ওর হচ্ছে জন্ম ডেট অফ বার্থ হচ্ছে 41 বছর। এই পার্টিতে আমার কখনো কোনো অ্যাবসেন্ট নাই। যখন বিএনপি অফিসে হারিকেন জ্বালানোর লোক ছিল না রিজভী আহমেদের পাশে, আমি টিপু ছিলাম। যত পুলিশের বেষ্টনী ভেঙে আমি যখন আমি খুঁটি ওখানে লাগাইছি, তারপরে নেতারা জনসভায় বক্তৃতা করতে গেছে। করোনার ভয়াবহের মধ্যে এমন কোনো দিন নাই যেদিনকে আমি পার্টি অফিস করি নাই। ঝড় বৃষ্টি বাদল কোনোদিন পার্টি অফিস করি না এমন নাই। আমার 7 দিনের ছেলে তুই তারেক রহমান নামে যেদিনকে কনভিকশন দেয়, আমি আমার 7 দিনের ছেলেকে মাসারিকে পার্টি অফিসের সামনে মিছিল করতে যাই, আমি গ্রেপ্তার হয়েছি। এতে আমি তো ইচ্ছা করলে ইউনিভার্সিটির শিক্ষক হতে পারতাম, আমি ইচ্ছা করলে আপনার যে কোনো বিসিএস অফিসার। কারণ আমি যখন ম্যাট্রিক পাস করছি তখন পুরা থানাতে 10 জন 20 জন ফার্স্ট ডিভিশন পেত না, তার মধ্যে আমি একজন। তো আমি তো সেই সকল বিষয় ত্যাগ করছি। তারপরে যদি আমাকে ধরেন নমিনেশন পাইতেই হবে এমন কোন আমার মরিয়া ছিলাম না। কিন্তু আমি দেখতে পাচ্ছি যে আমাকে অসম্মানিত করা হচ্ছে। প্রত্যেক মানুষের তো প্রেস্টিজ বোধ আছে, সেই জায়গা থেকে আমি আমার কাছে মনে হয়েছে যে এটার প্রতিবাদ করা দরকার করছি। মানুষ আমাকে ব্যাপক সমর্থন দিয়েছে। আমি স্বতন্ত্র একজন মানুষ, বিএনপি একটা বড় দল, ধানের শীষ একটা ফ্যাক্টর, এবারকে নির্বাচনে আওয়ামী লীগ একটা ফ্যাক্টর হয়েছে, যেটা কেউ বলে না। টোটাল হিন্দু ভোট ধানের শীষের পক্ষে গেছে, যেটা কখনো যায় নাই। টোটাল মুসলমান আওয়ামী লীগ চলে গেছে। পরিসংখ্যান আমার কাছে প্রায় 3 কোটির উপরে আওয়ামী লীগ ভোট কেন্দ্রে গেছে। 3 কোটির উপরে আওয়ামী লীগ ভোট কেন্দ্রে গেছে। টোটাল মুসলমান আওয়ামী লীগ ভোট দিছে নাড়িপাল্লায়। এরপরে ধরেন এবার নির্বাচনে যে হারে আপনার জামাত ইসলাম মানুষের কাছে টাকা ইনভেস্ট করছে, ভোটারদেরকে কুলুষিত করছে, ঠিক ওই রকম অপোজিশন প্রার্থীরাও যাদের কাছে টাকা ছিল তারা টাকা ব্যয় করছে। এরপরে আমাকে 73,000 মানুষ সিঙ্গেল টিপুকে ভোট দিছে। দিস ইজ মাই অ্যাচিভমেন্ট। যারা যারা ভোটে দাঁড়িয়েছে, যদি স্বতন্ত্র দাঁড়াইতো আমার ওখানে, আমার সাথে স্বতন্ত্র দাঁড়ালে 5,000 ভোট পেত না। এটাও তো আমার একটা অর্জন, আমার দীর্ঘদিন রাজনীতিতে এটা অর্জন। তো সঙ্গত কারণেই আপনাকে কারণ এই নিয়মের বিরুদ্ধে তো কাউকে না কাউকে লড়াই করতে হবে। তখন 1-11 যখন আসছে, 1-11 দেখছে, 1-11 তো আমরা 10 জন যখন লোক ঢাকার শহরে নামছে, আমি নামছি। এই টোটাল পোলারাইজেশনের বিরুদ্ধে আমরা লড়াই করে জিতছি। হ্যাঁ, আজকে হয়তো আমি বহিষ্কার হয়েছি, আমাকে মাইনরিটি মনে হচ্ছে, কিন্তু একদিন আমরা যারা আজকে সেই যে লড়াই করতেছি, এই লড়াইয়ের একদিনকে পার্টির প্রধানকে আসতেই হবে, না হলে এরা 1-11তে যেমন 214-15 জন এমপি সব পালাই গেছিল। আজকে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, আজকে যাদেরকে মন্ত্রী পরিষদে যারা গেছে, কালকে দেশের মধ্যে পরিস্থিতি খারাপ হোক, এরা পার্টি ফেলাতে চলে যাবে, কিন্তু আমরা থাকবো। আজকে যারা এমপি মন্ত্রীদের ছেলে মেয়েদের কোটায় যারা এমপি মন্ত্রী হচ্ছে, তারা অনেকে দেশ ছেড়ে পালাই চলে যাবে। আর দেশ পালাই না গেলে দেশের মধ্যে চুপচাপ আরামে ঘুমাবে। আমি তো 214 জন এমপির ম্যাক্সিমাম এমপির 1-11 পর বক্তব্য আমি জানি। তো আজকে যারা ট্রেজারি বেঞ্চে আছে তাদেরও অনেকের বক্তব্য ছিল, ফুটেজগুলি বের করলে আপনারা দেখতে পাবেন। কিন্তু আমরা যারা নিবেদিত কর্মী, এই দলে যাদের আমাদের জন্ম, আমরা এই দলে থাকবো। মানে আপনি এখনো বলছেন থাকবেন সামনে? অবশ্যই এই দলের জন্মের সাথে আমাদের জড়িত। কিন্তু আপনাদের দলের তো অনেকেই দল ছেড়ে অন্য দলে যোগদান করছে। আমি যদি বলি ইসাক সরকার, তিনি তো দল ছেড়েছে, তিনিও তো একজন নিবেদিত প্রাণ ছিলেন দলের জন্য, শেষ পর্যন্ত তিনি চলে গেলেন অন্য একটা। আমি মনে করি ইসাক সরকার ভুল করছে। আমি আমার জায়গা থেকে প্রতিবাদ করছি, আমি তো দল ছেড়ে যাওয়ার জন্য প্রতিবাদ করিনি। এই দলটা আমি 43 বছরে, আমার লক্ষ কোটি কর্মী আছে। আপনাকে কি কোনো দলে অফার করেছে যাওয়ার জন্য? সেটা অনেক দল অনেক জায়গা থেকে যোগাযোগ করতেই পারে, করছেও।
কিন্তু এই দলে যারা আজকে এমপি মন্ত্রী হয়েছে তারা তো আজকে আসছে কালকে চলে যাবে, কিন্তু আমার এই 43 বছর এই দলে তো আমার অসংখ্য কন্ট্রিবিউশন আছে। এই দলের জন্য তো আমার রক্ত দিয়ে আছে, আমার এই মাথা ফাটা। আমার পাশ থেকেই 5 জন নেতাকর্মীকে আমি দাফন করেছি। আমার অসংখ্য নেতাকর্মী আমার কাছে আমার সামনে রক্তাক্ত হয়েছে, পঙ্গুত্ব জীবনযাপন করতেছে। এই 17 বছরে অনেক নেতাকর্মী আমি জেলখানে আমার সাথে দেখা হয়েছে, তারা আজকে রাস্তায় রাস্তায় দেখা হয়, তারা আমাকে সালাম দেয়। এটা তো আমার জিয়া রহমানের কারণে, এটা আমার বিএনপির কারণে, এটা খালেদা জিয়ার কারণে। আর অন্য দলে আমি কেন যাব? এনসিপি আমাকে ডাকলে আমি কেন যাব? এনসিপির যারা জন্ম হয়েছে তারা আমার কর্মী হওয়ার যোগ্যতা রাখে না। এনসিপির যারা মূল নেতা তারা আমার কর্মী হওয়ার যোগ্যতা। তাদের আদর্শ কি? 5ই আগস্টের পরে তারা মন্ত্রী হয়েছে, সচিব হয়েছে, 3 দিনের রাজনীতি করে তারা কোটি কোটি টাকার মালিক হয়েছে। আজকের নির্বাচন এমপি হয়েছে, অনেকের সম্পর্কে শোনা যায় ম্যানেজ এমপি। ইউনূস অনেককে এমপি বানাই দিছে। তো ওই দল করতে হবে আমাকে? জিয়া রহমান বাংলাদেশের একজন রাজনৈতিক আদর্শ, সততার আদর্শ। তার দল ছেড়ে আমাকে, খালেদা জিয়া এই দেশের রাজনীতিতে মডেল, তার দল ছেড়ে আমাকে, আমি যে দলে নির্বাচন করি আমাকে এইসব দলে যেতে হবে? ওই রাজনীতি করি না। আমার বাপু একটা, আমার ফ্যামিলি একটা, আমার কমিটমেন্ট একটা। লড়াই করলে এখানেই করব, বারবার করেছি। 11 জন মান্নান ভূঁইয়া বিএনপির মহাসচিব, তাদের এগেনস্টে লড়াই করে জিতেছি। এখন আবার নতুন লড়াই শুরু করছি, এবং এই লড়াই আমাদের লড়াইতে আসতে হবে যদি পার্টির অস্তিত্ব টিকাইতে হয়। এখন যদি আপনাকে জিজ্ঞাসা করি, বর্তমান সরকারের তো চলছে, বিরোধী দল একটা রয়েছে জামাতে ইসলাম, বিরোধী দলীয় আবহে সরকারি দল হিসেবে কেমন রোল প্লে করছে, আর বিরোধী দলকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন বর্তমানে? আসলে ধরেন এইবার কি নির্বাচনটা তো আসলে দেখা যাচ্ছে যে নির্বাচনটা তো বিভিন্ন রকমের ভাড়াটিয়া ভোটে বিভিন্ন এমপি হয়েছে। মানে অরিজিনাল যদি ভোটের ভোটটা আমি গ্রহণযোগ্য বলবো, কারণ ভোটার উপস্থিতি ভালো ছিল। শেখ হাসিনা জীবনে একটা বড় আরেকটা ভুল করেছে। যদি ভোটারদেরকে ভোট কেন্দ্রে যা দাঁড়িপাল্লায় ভোট দিতে না বলতো, আর হিন্দুরা যদি যা ইয়েতে ভোট না দিত, তাহলে এই ভোটটা প্রশ্নবিদ্ধ হওয়ার একটা সম্ভাবনা ছিল। কারণ ভোটার ওদের তো 20-25% ভোট ছিল। ওই ভোটটা যদি উপস্থিত না হইতো, তাহলে ভোটার উপস্থিতি কমতো, তাহলে আজকে কথা বলতো। আজকে কিন্তু এই ভোটে উপস্থিতি যেটা ছিল তাতে এই ভোট অগ্রহণযোগ্য বলার সুযোগ শেখ হাসিনারও নাই, যে রাস্তাটা শেখ হাসিনা নিজে করে দিছে। আর এই যে জামাত ইসলামকে ভোট দেওয়ার সুযোগটা যে এটা করে দিছে শেখ হাসিনা, করে দিচ্ছে ওর কর্মীদের। জামাতের টাকা নেওয়ার যে সুযোগটা করে দিচ্ছে, এই সব ভোটারকে আবার ফিরাতে পারবে কিনা শেখ হাসিনা, যদি শেখ হাসিনা নিজে বাংলাদেশে আসে কখনো, তাহলে এটা কিন্তু চ্যালেঞ্জের সম্মুখীন হবে। আর জামাত ইসলামকে বিএনপি রাজনীতিতে না, বাংলাদেশের রাজনীতিতে আমরা যতটুকু চিনি, তারা কত কৌশল করতে পারে, তারা কত পলিসি করতে পারে, এটা যারা প্র্যাকটিক্যালি করে নাই তারা। যেমন 11 দলের মামুনুল হককে শেষ করে দিচ্ছে, আপনার কর্নেল অলি সাহেবকে নিয়ে শেষ করেছে, এবং এনসিপির যে কজন পাশ করেছে সেই কজন অবশ্যই তারা ভাই বোন শিবির বিধায় তাদেরকে পাশ করেছে, যারা শিবির না তাদেরকে পাশ করায় নাই। আপনি দেখেন মামুনুল হকের মতন মানুষ, এরা একটা একটা প্রতিষ্ঠান ছিল এক সময়, কিন্তু তারা এই প্রতিষ্ঠানিক ইমেজ কিন্তু এখন আর নাই, শেষ করে দিচ্ছে জামাত ইসলাম কৌশলী। বিএনপিকে আজকে, বিএনপির সাথে দীর্ঘদিন সম্পর্ক থাকার কারণে বিএনপিকে বিশ্বের সারা দেশে একটা ব্যাকেটবন্দি করে ফেলেছিল, যার কারণে বিএনপিকে জামাত ইসলামের সাথে থাকার কারণে কিন্তু আজকে ক্ষমতায় যেতে বিএনপিকে অনেক দিন সময় বেগ পাইতে হয়েছে। এবং বিএনপির সাংগঠনিকভাবে এরা অনেক জায়গায় ক্ষতি করে ফেলছে, যে ক্ষতি রিকভারি করতে হলে বিএনপিকে সাংগঠনিকভাবে মোকাবেলা করতে হবে। জামাত ইসলামকে সাংগঠনিকভাবে মোকাবেলা না করলে বিএনপি অনেক ক্ষতি করবে। আজকে সংসদে মনে হয়, কথাবার্তা দেখে মনে হয় যে এখন একটা অ্যারেঞ্জমেন্ট সিস্টেম, মানে দাদা আর মামার মতন একটা অবস্থার মতন সংসদ। তো এই সংসদে তো ওইভাবে তো আপনাকে মানুষ আপনার কাছে গ্রহণযোগ্যতা থাকবে না। আর জামাত ইসলাম যেভাবে তারেক রহমানকে টার্গেট করে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বিভিন্নভাবে প্রোপাগান্ডা করতেছে, এই জামাতের সাথে তুয়াজ করে রাজনীতি করার দরকার নেই। এবং আমাদের, আমি বলতে দ্বিধা নাই, স্পিকার মহোদয় বলছে যে জামাত ইসলাম একটা কি সুশৃঙ্খল দল, জামাত ইসলামে মুক্তিযোদ্ধা আছে। আমি এটা কোনোভাবেই মেনে নিতে পারি না, কারণ স্পিকারের চেয়ারে থেকে জামাত ইসলামকে মুক্তিযোদ্ধার দল বলা মানে একটা, ওটা এভিডেন্স হয়ে গেল। স্পিকারের বক্তব্যটা সারা বাংলাদেশের লোক শুনছে। জামাত ইসলাম একটা সুশৃঙ্খল দল, জামাত ইসলাম যে যত করাপ্টেড দল এটা উনি জানে না।
তা এখন আমি এই জায়গাতে যেটা বলতে চাই যে বিএনপির বিএনপিকে পলিটিক্স করতে হবে কিন্তু বিএনপির বিরোধী এবং হিসেবে তাহলে কাকে দিয়ে আপনি মনে আবারও করছেন? আমার কাছে মনে হচ্ছে যে হচ্ছে 96 সালের মতন জামাতকে এবং আওয়ামী লীগকে এক জায়গায় করে আন্দোলন করার সুযোগ সৃষ্টি করে এদের একটা পরিকল্পনা কেউ না কেউ করতেছে। এই জায়গাতে তারেক রহমানকে সতর্ক হতে হবে। না, কিন্তু তার মানে কি বিরোধী দল বিহীন বিএনপি রাজনীতি করবে বলে মনে করেন? আদারওয়াইজ আপনার কাছে আওয়ামী লীগকে আপনি কি কোন পর্যায়ে রাখতে যাচ্ছেন? শুনেন, আওয়ামী লীগ একটা দীর্ঘদিনের দল। হুম। আওয়ামী লীগকে আন্ডার এস্টিমেট করার তো কোনো সুযোগ নেই। আপনাকে বিএনপিকে এখন রাজনৈতিকভাবে ৩টা শক্তির এখানে হচ্ছে মোকাবেলা করতে হবে। হুম। আমি বলছি রাজনৈতিকভাবে। হুম। একটা হচ্ছে আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে দুর্বল করতে হবে। হুম। জামাত ইসলামকে রাজনৈতিকভাবে দুর্বল করতে হবে। তাদেরকে কোনো কৌশলে এক জায়গায় হওয়ার কোনো সুযোগ করে দেওয়া যাবে না। হুম। আবার টোটাল অ্যাডমিনিস্ট্রেশন এখন পর্যন্ত বিএনপি নিয়ন্ত্রণে সরকার নিতে পারে নাই। হুম। কারণ অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে যারা আছে তাদের অনেকেই আজকে 17 বছরে বিভিন্নভাবে আপনার আওয়ামী লীগের প্রভিডেন্ট ফিগাররা সেই অ্যাডমিনিস্ট্রেশনে ঢুকে গেছে এবং সাথে গুপ্তচরের মতন জামাত ইসলামের লোকেরা ঢুকছে। অতএব এই অ্যাডমিনিস্ট্রেশনকে হ্যান্ডেলিং করতে হলে শক্ত লিডারশিপ লাগবে, শক্ত লিডারশিপ লাগবে। মন্ত্রী আপনি বানানো যাবে 41 বছর বয়সে বা কেউ রাজনীতি করে। সেই মন্ত্রী কতটুক তারেক রহমানের সিদ্ধান্ত ক্যারি করছে, জ্ঞান দেওয়া তো অনেক সহজ, কিন্তু একটা সিদ্ধান্ত ক্যারি করতে হলে কত কষ্ট লাগে সেটা আমরা বিভিন্ন সময় দায়িত্ব নিয়ে করছি। এই 17 বছর আওয়ামী লীগের ফ্যাসিবাদী ষড়যন্ত্র আন্দোলনের আপনার নির্যাতনের মধ্যেও যে কোনো কর্মসূচি আছে, যে কর্মসূচি দেওয়া হয়েছে দপ্তরকে, সেই কর্মসূচি আমরা যথাযথ যে কোনো ওয়েতে সারা বাংলাদেশকে দেশের নেতাকর্মীদেরকে সংগঠিত করে সেই কর্মসূচি সাকসেস করছি। কোন পলিসিতে কার সাথে কথা বলতে হবে। আন্দোলন হচ্ছে 14 সালে আন্দোলন হচ্ছে রাত 3টার সময় ম্যাডাম বলছে যে অমুক লোকের দরকার, সে কোথায় আছে, আন্ডারগ্রাউন্ডে আছে, 17টা লাইন চেক করে তাকে বের করছি। দায়িত্ব বুদ্ধি পরামর্শ একটা দিলাম, পরামর্শ কি আগে ক্যারি করার মানসিকতা, ক্যারি করার সাহসী লোক লাগবে, আপনাকে এক্সিকিউট করার লোক থাকতে হবে। এই পলিসি করতে হবে, ওই পলিসি করতে হবে বলছে, অনেক কথা অনেকে কিন্তু বলতে হবে। আর বাংলাদেশের যদি 18 কোটি মানুষ থাকে, 36 কোটি ডাক্তার, এটা এটা প্রবাদও আছে, কিন্তু কাজটা কি করবে। ছবি তুলে ফেসবুকে দিয়ে দিলাম, তারেক রহমান রাস্তার মধ্যে হ্যান্ডশিপ করেছে, আমি রিক্সা উঠে দেখাচ্ছি, আমিও করছি। কিন্তু রিক্সার মধ্যে উল্টা সারি আইছি, পরে যদি আমি আবার যদি 3 কোটি টাকা দামের গাড়ির চড়ি রেস্টুরেন্টে যাচ্ছি, তাহলে তো হবে না। আমাকে মনে করতে হবে তারেক রহমান যখন রাস্তার মধ্যে হাঁটছে, তাহলে আমাকে তারেক রহমানের ওই নীতিটা মাইনি আমাকে সারা জীবনই রাস্তার মধ্যে থাকার চিন্তা করতে হবে। যাক, এখন তারেক রহমানের নেতৃত্বে যে সরকার এখন বিভিন্ন কার্যক্রম শুরু করেছে, এর লংজিভিটি নিয়ে আপনার কোনো ধরনের সন্দেহ আছে কিনা? মানে এভাবেই কি তারেক রহমান নিজের নেতৃত্বকে আন্তর্জাতিকভাবে, জাতীয়ভাবে সকল সংকটকে মোকাবেলা করে পুরো টেনিউরটাকে ফুলফিল করতে পারবে বলে মনে করেন কিনা? আমি আপনাকে একটা কথা বলি, তারেক রহমানের সাথে আমি যতটুকু কাজ করেছি, উনি অত্যন্ত ট্যালেন্ট মানুষ, উনি অনেক ক্রিয়েটিভ চিন্তা করে, উনি মানুষের জন্য আন্তরিকভাবে কাজ করার চেষ্টা করে। কিন্তু সামনে যে টাইমটা আছে, এই টোটাল টাইমটায় অনেক বড় চ্যালেঞ্জ তাকে মোকাবেলা করতে হবে। এর জন্য অনেক লম্বা চুকোনা কেটে গেল। কারণ এই দেশের ভিতরে আওয়ামী লীগ জামাত ইসলাম ষড়যন্ত্র করবে, আপনার এখানে অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে ষড়যন্ত্র হবে, বহির্বিশ্বের ষড়যন্ত্র হবে, ইভেন পার্টিতেও কিছু মানুষ নিজেদের স্বার্থ উদ্ধারে ওনাকে কন্ডেম করার চেষ্টা করতে পারে। এই টোটাল বিষয় গেলে ওনাকে মাথায় নেই। আপনাকে যদি উনি সামনের দিকে চাতুরতার সাথে যদি আগাইতে পারে, আর যদি উনি সর্বোপরি আমি বলি যে উনি যদি ওনার সাংগঠনিক যত উন্নয়নই উনি করুক, যত ধরনের উনি পলিসি দিয়ে উন্নয়ন, সংগঠন ওনার কাছে মেন। সংগঠন যদি সাংগঠনিক লোকদেরকে দিয়ে উনি যদি পরিচালনা করে, সংগঠন যদি ওনার সাথে থাকে, তাহলে উনি সকল কিছু মোকাবেলা করতে পারবেন। আর সংগঠন যদি দুর্বল হয়ে যায়, তাহলে ওনার এই মোকাবেলা অনেক বড় কঠিন হবে। আমি শেষ প্রশ্ন করি, আজকে অনেক লম্বা হয়ে গেছে। এটি হলো যে, যেই 17 বছরে যে নেতাকর্মীরা মাঠ পর্যায়ে আন্দোলন সংগ্রাম করেছিল, তারা কি সঠিকভাবে মূল্যায়িত হচ্ছে বলে মনে করেন কিনা? 17 বছর যারা রাজপথে আন্দোলন করেছে, বাস্তব সত্য কথা, যারা পার্টি অফিসে আমি চোখে দেখেছি,
আজকে তাদের সকলের চোখে মুখে একটা কেমন যেন আতঙ্ক ছাপ। পুলিশের বেষ্টনী ভেঙেও আসছে, সত্য কথা আপনাকে বলতেই হয়। পুলিশের বেষ্টনী ভেঙে 2 মিনিট সময় পেলেও যে সময় ওই সময় আছে, ফ্যাসিবাদের 17 বছর পার্টি অফিসে মানুষ ঢুকছে, সেই পার্টি অফিসের সামনে এখন আমি প্রতিদিনই এক পাক ওই দিক দিয়ে যাই, কিন্তু আগের মতো সেই পদচারণা চেনা নাই। মানুষদেরকে দেখা যায়। ওই চেনা মানুষদেরকে দেখা যায় না। মন্ত্রী পরিষদেও যারা এই 17 বছর আন্দোলন সংগ্রামে সর্বোচ্চ ভূমিকা রাখেছে, তাদের অধিকাংশই মন্ত্রী পরিষদেও দেখা যায়নি। এবং আপনার আমার মনে হয় যে মাননীয় প্রধানমন্ত্রীকে এই বিষয়টা ভাবা উচিত। হয়তো উনি বিদেশে থেকেছে, কিছু কিছু মানুষ হয়তো উনি ছবি দেখেছে বা উনি জুমের মাধ্যমে কিছু না, কিন্তু বাস্তবে যে মানুষটা কষ্ট করেছে সেই মানুষগুলা এখনো তার কাছে বুঝতে পারে নাই। যাক, আপনার শেষ কথা যদি বলেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে, কোনো কথা যদি বলতে চান বলতে পারেন, আমার প্রায় অবশ্যই শেষের কথা। দর্শকদের উদ্দেশ্যে আমার একটাই বক্তব্য, সেটা হচ্ছে যে দেশের গণতন্ত্রের স্বার্থে, দেশকে রক্ষা করার স্বার্থে এখন এই মুহূর্তে জিয়া পরিবারের কোনো বিকল্প নাই। এবং যারা বিএনপি পরিবারে যারা সদস্য আছেন তাদেরকে আরো বেশি তারেক রহমানকে সঠিকটা তুলে ধরা এবং সঠিক পদক্ষেপ নিতে তাকে সাহায্য করা, এবং সঠিক পদক্ষেপ নিলে সেই পদক্ষেপটা যেন জনগণের দাঁড়গড়ায় নিয়ে যা সংগঠিত করা, মানুষকে উদ্বুদ্ধ করা, এটাই হচ্ছে মূলত বাংলাদেশের মানুষের এই খুব মুহূর্তে কাজ। পার্টিনেন্ট একটা ছোট্ট প্রশ্ন করতে ভুলে গেছি। আওয়ামী লীগ প্রশ্নে আপনার অবস্থান কি? আওয়ামী লীগকে আবার ফিরে আসা বা আনা উচিত কিনা বা সুযোগ দেওয়া উচিত কিনা? আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে আপনার রাজনীতিতে তো যেহেতু বিএনপি করি হবে, বিএনপি হচ্ছে বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে। বিএনপির রাজনীতিকে তো রাজনৈতিকভাবেই মোকাবেলা করতে হবে। সেক্ষেত্রে যারা অন্যায় করছে তাদের বিচার হতেই পারে, কিন্তু সাংগঠনিকভাবে আপনার যখনই একটা চ্যানেল যখন বন্ধ করবে, তখন এই চ্যানেল অন্যদিকে প্রবাহিত হবে, দৃশ্যমান না হলে অদৃশ্যমান হয়ে যাবে। যেমন বিএনপিকে আপনার অদৃশ্যমান, যেমন বিএনপিকে ফেলাই দিয়ে জামাতকে আনার জন্য আওয়ামী লীগ প্ল্যান করছে। সেই কারণে যদি দৃশ্যমান হয় তাহলে মোকাবেলা করা আমার সহজ হবে, অদৃশ্যমান হলে এটা মোকাবেলা করা কঠিন হবে। সেই ক্ষেত্রে অবশ্যই আমি মনে করি যে বিষয়গুলা আরো বেশি সরকারকে ভেবে চিন্তে সিদ্ধান্ত নেওয়া। অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপুর কথা শুনেছেন এতক্ষণ, সাবেক সহ দপ্তর সম্পাদক বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির। তিনি তার অবস্থান এতক্ষণ আমাদের সামনে তুলে ধরেছেন। প্রিয় দর্শক, আপনাদের মতামত জানাবেন, আমরা আবারও অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হবো। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। ফেস দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। দেখা হবে।